আমরা আজকে যে বিষয়টা পড়বো বাংলা দ্বিতীয় পত্রের সেটা হচ্ছে সমাস। এই সমাস নিয়ে আমাদের অনেক ভীতি থাকে, কারণ কোন সমাস কোথায় রয়েছে এবং কোন সমাসের পূর্বপদ প্রাধান্য পাচ্ছে, পরপদ প্রাধান্য পাচ্ছে, এটা নিয়ে দেখা যায় অনেক সময় আমরা বেশ প্যাঁচ লাগিয়ে ফেলি। তো আজকে আমার মনে হয় এই ক্লাসটা যদি আমরা মনোযোগ দিয়ে করি, তবে প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক আর কেউ এমনিতে সমাস ভালো করে বুঝতে চাক, কোনো রকম সন্দেহ আর থাকার কথা না। তো আমরা একদম প্রথমেই চলে যাই, সমাস বলতে আসলে কি বোঝায়। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দ, অর্থাৎ যাদের মধ্যে কোনো একটা সম্বন্ধ থাকতে হবে। আমি যদি র্যান্ডমলি কিছু শব্দ এনে বসিয়ে ফেলি, সেটা আসলে নয়। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দ যখন একসাথে যুক্ত হয়ে নতুন একটা শব্দ গঠন করে, সেটাকে আমরা বলে থাকি সমাস। আমি একটা উদাহরণ এখানে দিয়েছি, দেশের সেবা। দেখুন, দেশের সেবা এই দুইটা মিলে হয়ে গেল একটা পদ, দেশ সেবা। কিংবা নেই পরোয়া যার, এই তিনটা মিলে হয়ে গেল একটা বেপরোয়া। তো সমাস যখন পড়ছি, প্রথমে আগে দেখে নেই সমাসের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে সমাস আমরা কখন আসলে দেখতে পাই যেটা সমাস, বা এটার প্রয়োজনীয়তাটা কি। এই সমাসটা যে বাংলা ব্যাকরণে আমরা দেখতে পাচ্ছি, সেটার প্রয়োজনীয়তাটাই বা আসলে কি। পাশাপাশি দুই বা তার অধিক শব্দ থাকতে হবে, এটা হচ্ছে সমাসের প্রথম বৈশিষ্ট্য। পাশাপাশি দুইটা থাকতে হবে বা এর চেয়ে আরো বেশি শব্দ থাকতে হবে, একটা শব্দ থাকলে সেটা হবে না। এবং এসব শব্দের মধ্যে অর্থের সঙ্গতি থাকতে হবে। অর্থাৎ আমি যদি বলছিলাম যেটা, যে আমি র্যান্ডমলি কোনো একটা শব্দ বললাম, ধরলাম যে আমি বললাম যে সূর্য, রাস্তা, এ ধরনের কোনো কিছু, এটা তো আসলে কোনো অর্থ দাঁড়াচ্ছে না। তো এইরকম না, যেই শব্দগুলো থাকবে সেই শব্দগুলোর মাঝে অর্থের মধ্যে সঙ্গতি থাকতে হবে। এবং এসব শব্দের মধ্যে বৃহৎ শব্দ তৈরির যোগ্যতা থাকতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যেই শব্দগুলো এখানে রয়েছে, বড় একটা শব্দ তৈরি করার যোগ্যতা এদের আসলে থাকতে হবে, এবং নতুন শব্দ গঠন করার সর্বোপরি ক্ষমতা থাকতে হবে। একাধিক শব্দকে সংকুচিত করার ক্ষমতা থাকতে হবে সমাসের। আমরা কিন্তু সমাসে দেখতে পেয়েছি এর আগেও যেই উদাহরণটা, নেই পরোয়া যার, আমি বলছিলাম বেপরোয়া। তো সেখানে আমরা কি দেখলাম? সেখানে কিন্তু আমরা দেখলাম যে একাধিক শব্দ সংকুচিত হয়ে একটা শব্দে পরিণত হয়ে গেল। তো এই ক্ষমতাটা কিন্তু সমাসের থাকতে হবে, এবং শব্দগুলোর বিভক্তি লোপ পেতে হবে। এটা কিন্তু সমাসের বৈশিষ্ট্য, সমাসের যে বৈশিষ্ট্যগুলোর কথা বলছিলাম। এবারে আমরা দেখতে পাই সমাসের প্রয়োজনীয়তা। আচ্ছা, এই সমাসটা কেন দরকার বা কেন পড়বো, বা বাংলা ব্যাকরণে এই বিষয়টা কেন চলে আসলো? প্রথম কথা হচ্ছে, সমাসের মাধ্যমে অনেক নতুন নতুন শব্দ গঠন করা যায়। পুরনো সেই উদাহরণটাতে আবার ফিরে যাই, নেই পরোয়া যার বেপরোয়া। বেপরোয়া শব্দটা তো হতো না যদি সমাস না থাকতো। তাহলে আমরা দেখতে পেলাম এমন নতুন শব্দ গঠন হয়, ভাষাটা সহজ সরল হয়ে যায়, ভাষাটা সংক্ষিপ্ত হয়ে যায়। নেই পরোয়া যার, এটা বলার চেয়ে বেপরোয়া বলাটা কিন্তু সহজ, এবং এটা কিন্তু সংক্ষিপ্ত হয়ে গেল, ছোট হয়ে গেল, শ্রুতিমধুর, শুনতে সুন্দর শোনাচ্ছে, প্রাঞ্জল, সহজবোধ্য হয়ে যায়, এবং অল্প কথায় একটা বেশি ভাব বা একটা ব্যাপক ভাব কিন্তু প্রকাশ করে ফেলা যায়। শব্দটাকে সহজভাবে উচ্চারণ করা যায়। পরবর্তীতে আমরা এমন অনেক উদাহরণ দেখতে পাবো, যেখানে ব্যাসবাক্যটা যেমন, সেই ব্যাসবাক্যটা আমরা যদি এমনিতে বলতে যাই, তাহলে অনেক সময় সেটার উচ্চারণটা সহজ থাকে না, বা সেটা অনেক বড় থাকে। কিন্তু যখনই সেটা আমরা সমাসে নিয়ে আসছি, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা নতুন সুন্দর সহজ শব্দ হয়ে যাচ্ছে, যেটা উচ্চারণ করাও সহজ, যেটা এমনিতেও প্রাঞ্জল। বক্তব্যকে সুন্দর, শ্রুতিমধুর, সংক্ষিপ্ত, সহজ সরল, অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ করা যায়। আমি এতক্ষণ যেই কথাগুলো বললাম, তার মধ্যে কিন্তু এগুলো চলে এসেছে। আর বাক্যটাকে কি করা যায়? বাক্যটাকে গতিশীল করা যায়। তো সমাসের প্রয়োজনীয়তার মধ্যে যেই বিষয়গুলো বললাম, এগুলো যদি আমরা একটু মনে রাখি, তাহলে আমার মনে হয় যে আমরা বুঝতে পারবো যে সমাসের মূল প্রয়োজনীয়তাগুলো আসলে কি। এবারে আমরা দেখব যে সমাসের মধ্যে কি কি উপাদান থাকে। সমাসজাত শব্দ, সমাসবদ্ধ শব্দ, সমস্ত শব্দ বা সমস্ত পদ। আচ্ছা, এটা হচ্ছে যে সমাস শব্দে শব্দে তৈরিকৃত যে শব্দটা, সেটাই হচ্ছে সমস্ত পদ। বা যেমন যে নেই পরোয়া যার, বেপরোয়া, এখানে যে বেপরোয়া, এটা হচ্ছে সমস্ত পদ। সহজভাবে মনে রাখার জন্য আমি যেভাবে মনে রাখতাম, যে সমস্ত শব্দ মিলে যে একটা পদে পরিণত হলো, সেটাই হচ্ছে সমস্ত পদ।
তো সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা যে সমাস নিষ্পন্ন যে পদটা সেটার নামই হচ্ছে সমস্ত পদ। এবারে আসা যাক সমস্যমান পদ কোনটা। সমস্যমান পদ হচ্ছে ব্যাস বাক্যের প্রতিটা পদকেই হচ্ছে আমরা বলবো সমস্যমান পদ। তো এবারে আসা যাক ব্যাস বাক্য কাকে বলে। তো ব্যাস বাক্যের কিন্তু বেশ কিছু নাম আছে, সেটা হচ্ছে ব্যাস বাক্য বলা হয়, এটাকে বিগ্রহ বাক্য বলা হয়, এটাকে সমাস বাক্য বলা হয়ে থাকে। সমস্যমান পদ দ্বারা গঠিত বাক্যকে ব্যাস বাক্য বলে। সহজ কথায় সমস্ত পদকে ভেঙে, ওই যে বলছিলাম বেপরোয়া, ওটাকে ভাঙুন হচ্ছে কি নেই পরোয়া যার, ভেঙে যে বাক্যাংশটা হলো সেটাই হচ্ছে সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এবারে আসা যাক পূর্বপদ কি পরপদ কি। এই যে সমাসযুক্ত শব্দটা, এটার যে প্রথম অংশটা এটাকে হচ্ছে আমরা বলি পূর্বপদ, এটার যে পরের অংশটা সেটাকে আমরা বলি পরপদ বা উত্তরপদ। আমরা জানি উত্তর মানেই হচ্ছে পর, তো সেখানেই আমরা তাকে বলছি উত্তরপদ বা পরপদ। বিলাত ফেরত রাজকুমার সিংহাসনে বসলেন। দেখুন লক্ষ্য করে বাক্যটাকে, এই উপাদানগুলোকে আমি এখন এখানে একদম এটার একটা সরাসরি উদাহরণ দিয়ে দিচ্ছি। বিলাত ফেরত, রাজকুমার, সিংহাসন, এই তিনটাই কি? তিনটাই হচ্ছে সমাসবদ্ধ পদ। এগুলোর গঠন প্রক্রিয়াটা কেমন? বিলাত ফেরত মানে হচ্ছে বিলাত হতে ফেরত, রাজকুমার মানে কি রাজার কুমার, সিংহাসন মানে কি সিংহ চিহ্নিত আসন। তো এগুলো হলো ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যে বিলাত, ফেরত, রাজা, কুমার, সিংহ, আসন এগুলো হচ্ছে এক একটা সমস্যমান পদ। কারণ কি বলেছিলাম, ব্যাস বাক্যের এক একটা পদকেই হচ্ছে আমরা কি বলছি সমস্যমান পদ। বিলাত, ফেরত, রাজার, কুমার এগুলো আর কি। আর বিলাত, ফেরত, রাজকুমার, সিংহাসন এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সমস্ত পদ। দেখুন সবগুলো পদ বা সমস্ত পদগুলো যখন একটা পদে পরিণত হয় সেই অংশটাকে হচ্ছে আমরা বলছি সমস্ত পদ। মানে সমান সমান চিহ্নের ডান পাশে যেটা থাকে, বিলাত, রাজা ও সিংহ এগুলো কি, এগুলো হচ্ছে পূর্বপদ। মানে যেগুলো প্রথমে বিলাত, রাজা, সিংহ এগুলো হচ্ছে পূর্বপদ। তাহলে পরপদ কোনগুলো? পরপদ হচ্ছে পরে যেগুলো বা উত্তরপদ, ফেরত, কুমার, আসন। সহজ কথায় পূর্বে বা আগে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পূর্বপদ, আর হচ্ছে পরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে উত্তরপদ বা পরপদ। এবারে আমরা দেখি সমাস কত প্রকার। সমাস হচ্ছে প্রধানত 6 প্রকার। আমরা যদি ক্লাস 9-10 বাংলা ব্যাকরণ বইটা দেখি সেখানে আমরা আরো কিছু ব্যাখ্যা দেখতে পাবো যে সমাসকে 4 প্রকারও বলা হয়েছে। কিন্তু আমরা পরীক্ষায় বা বলবো যে এখন যেটা আমরা পড়ছি বা যেটা সর্বজন স্বীকৃত সেটা হচ্ছে 6 প্রকার সমাস। দ্বন্দ্ব সমাস, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ভাব সমাস। সমাস পড়তে যেই ব্যাপারটা নিয়ে আমরা সবচেয়ে বেশি রকম দ্বিধায় পড়ে যাই সেটা হচ্ছে কোথায় পূর্বপদ প্রাধান্য পাবে, কোথায় পরপদ প্রাধান্য পাবে, কোথায় উভয় পদই প্রাধান্য পাবে। সেটার জন্য আমি একটা মনে রাখার টেকনিক বলতে পারি, এবং এই মনে রাখার কৌশলটা আমি সবাইকে বলবো একটু নোট করে নিতে। তো একটু নোট করে নেওয়া যদি হয়ে যায়, ভিডিওটা পজ দিয়ে একটু নোট করে নেওয়ার পরে আমি এটা বোঝাচ্ছি যে কোনটা দিয়ে কি বোঝায়, এবং এটার পরে আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি যে আমরা কখনোই আর ভুলবো না যে পরপদ কোথায় প্রাধান্য পাবে, পূর্বপদ কোথায় প্রাধান্য পাবে, কি কোথায় প্রাধান্য পাবে, আর কোনোদিন আমরা ভুলবো না এই কৌশলটা যদি আমরা মনে রাখতে পারি। প্রথমে আমি বলছিলাম পরের তকদি। তো এটা কি বোঝাচ্ছি, যে আমরা অনেক সময় বলি না যে আরে পরের তকদির, এমন বলি না, তো আমরা ওইভাবে মনে রাখি পরের তকদির, ওইভাবে মনে রাখি পরের তকদি। ততে হচ্ছে তৎপুরুষ, কতে হচ্ছে কর্মধারয়, দিতে হচ্ছে দ্বিগু পরের, তার মানে এখানে পরপদ প্রাধান্য পাবে। ততে হচ্ছে তৎপুরুষ, কতে হচ্ছে কর্মধারয়, আর দিতে হচ্ছে দ্বিগু, তার মানে পরের তকদি। এটা মনে করলেই আমরা বুঝতে পারি যে এই 3 ধরনের সমাসে পরপদ প্রাধান্য পায়। আগের ভাব, মানে আগের ভাব আমরা বলি না যে আরে ওর আগের ভাব এখনো কমেনি, এই আগের ভাব আসলে বোঝাচ্ছি অব্যয় ভাবের কথা, অর্থাৎ আগের মানে পূর্বের, এখানে পূর্বপদ প্রাধান্য পায়। উভয়ের দ্বন্দ্ব, বলি না যে উভয়ের মাঝেই দ্বন্দ্ব লেগে আছে, এরকম এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস যেখানে উভয় পদ প্রাধান্য পাবে। অন্যের বহুব্রীহি, অন্যের বহুব্রীহি হচ্ছে যেখানে বোঝানো হচ্ছে যে অন্যের বহুব্রীহি বলতে যে পূর্বপদ নয়, পরপদ নয়, উভয় পদ নয়, অন্য কোনো কিছু একটা বোঝাবে, সেটা হচ্ছে
বহুব্রীহি সমাসে। আবার একটু প্রথম থেকে বলি, পরের তকদি মানে হচ্ছে পরপদ প্রাধান্য পাবে, ততে তৎপুরুষ কতে কর্মধারয় দিতে দ্বিগু। আগের ভাব মানে কি? আগের ভাব পূর্বের পদটাকে বোঝানো হচ্ছে, প্রাধান্য পাবে, সেটা হচ্ছে অব্যয়ী ভাব সমাস। আর হচ্ছে উভয়ের দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাস, যেখানে উভয় পদ প্রাধান্য পাবে। অন্যের বহুব্রীহি, যেখানে অন্যের পদ বা বোঝানো হচ্ছে যে পূর্বপদ পরপদ কোনোটাই না, অন্য কোনো কিছু একটা প্রাধান্য পাবে, সেটাই হচ্ছে বহুব্রীহি সমাস। তো আমরা এটা একটু নোট করে নিব সবাই, এবং এইটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আর সমাস নিয়ে আমাদের কখনোই, আমি মনে করি না যে আর কোন পদ প্রাধান্য পাবে সেটা নিয়ে ভাবার কিছু থাকবে। তো প্রথমেই আমরা চলে যাই দ্বন্দ্ব সমাসে। যে সমাসে বলছিলাম প্রত্যেকটা পদের অর্থের প্রাধান্য থাকে, সমসমান পদের, মানে সেখানে হচ্ছে যে উভয় পদের অর্থের প্রাধান্য থাকে। দ্বন্দ্ব সমাস চেনার একটা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে, দ্বন্দ্ব সমাসের সমস্ত পদে সাধারণত হাইফেন থাকে, এবং আমরা দেখতে পাই যে হাইফেনটা সরে ও বসে থাকে। তো এখানে আমি কি কয়েকটা উদাহরণ দিয়েছি, এবং উদাহরণের পাশাপাশি এটাও বুঝিয়েছি যে দ্বন্দ্ব সমাস কিভাবে সাধিত হয়। মিলনার্থক শব্দযোগে, যেমন মা বাপ, মা বাবা, কিংবা ভাই বোন, কিংবা মাসি পিসি, এ ধরনের, যেখানে মিলনার্থক বোঝাচ্ছে। বিরোধার্থক শব্দ বুঝে একটা আরেকটার সাথে মানে বিরোধপূর্ণ বা অপোজিশন, এ ধরনের দা কুমড়া, কিংবা স্বর্গ নরক ইত্যাদি। বিপরীতার্থক শব্দ যোগে, যেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটা আরেকটার বিপরীতটা বোঝাচ্ছে। বিরোধ আর বিপরীত দুটার মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। বিরোধ হচ্ছে একটার সাথে আরেকটার মানে বিরোধ রয়েছে এমন, কিন্তু বিপরীত হচ্ছে যে, যেমন দিন একটা কথা, রাত, এটা কিন্তু বিপরীত শব্দটা বোঝাচ্ছে। তেমনি আয় করা, ব্যয় করা, কিংবা জমানো, ওইদিকে বলতে পারি খরচ করা, এইরকম। তো দ্বন্দ্ব সমাসের এই প্রকারগুলো আমরা দেখলাম যে কিভাবে সেটা সাধিত হয়। এবার আমরা দ্বন্দ্ব সমাসের আরও কিছু প্রকারভেদ দেখবো, এটা কিভাবে সাধিত হয়। যেমন অঙ্গবাচক শব্দযোগে, হাত পা, নাক কান, এই ধরনের। সংখ্যাবাচক শব্দ, যেমন বলি না যে ৯-৬ দিয়ে বুঝিয়েছে, কিংবা ৭-৫, এ ধরনের। সমার্থক শব্দযোগে একই অর্থ বোঝাচ্ছে, যেখানে ভালো করে লক্ষ্য করুন, একই অর্থ বোঝাচ্ছে। হাটও যা বাজারও কিন্তু তা, এমন আর কি। কিংবা কলও যা বোঝাচ্ছে কারখানাও তাই বোঝাচ্ছে, কলকারখানা। প্রায় সমার্থক ও সহচর শব্দযোগে, এখানে একটা হচ্ছে সমার্থক, একই অর্থ বোঝাচ্ছে, একটা প্রায় সমার্থক, কাছাকাছি আর কি, এমন, বা সহচর, ওই মানে যেটা হচ্ছে যে বলবো একই ধরনের, মোট কথা শব্দগুলো। কাপড় চোপড়, পোকা মাকড়, এ ধরনের। তো আমরা দেখলাম যে দ্বন্দ্ব সমাসের এখানে বেশ কয়েকটা সাধিত হবার নিয়ম। এবারে আমরা আরো দেখতে পাচ্ছি, যেমন দুটা সর্বনাম যোগে, যা তা পণ্য দিয়েছে তারা, এরকম, বা যে সে সেখানে চলে যাচ্ছে, এরকম। দুটি ক্রিয়া যোগে, দেখাশোনা, তোমার বাবা মার দেখাশোনা করে কে, কিংবা যাওয়া আসা হয়েছে সেখানে কোনোদিন, এই ধরনের। দুটি ক্রিয়া বিশেষণ যোগে, ক্রিয়া যখন পড়িয়েছি সেখানে আসলে এটার বিস্তারিত বর্ণনা করেছিলাম, ক্রিয়া বিশেষণ কি, ধীরে সুস্থে, আগে পাছে, এ ধরনের। কিংবা দুটা বিশেষণ যোগেও কিন্তু হতে পারে, যেমন ভালো মন্দ, কম বেশি, এ ধরনের। এবারে আমরা দেখতে পাচ্ছি দ্বন্দ্বের কিছু প্রকারভেদ নিয়ে। যেমন অলুক দ্বন্দ্ব, প্রথমে আসলাম। অলুক দ্বন্দ্বের কথায় কি আসছে, যে দ্বন্দ্ব সমাসে কোনো সমসমান পদের বিভক্তি লোপ পায় না। যে দ্বন্দ্ব সমাসে, আবার আমরা ভালো মতো শুনি, সমসমান পদের বিভক্তি লোপ পায় না, সেটাকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব। যেমন দুধে ভাতে, জলে স্থলে, এখানে বিভক্তি যেটাই থাকুক, বিভক্তিটা আসলে লোপ পাচ্ছে না। বহুপদী দ্বন্দ্ব, এখানে যদি একটু সন্দেহ হয়ে থাকে বা একটু ডাউট হয়ে যাচ্ছে যে বিভক্তিটা কি, তো কারক বিভক্তির ক্লাসে সেটা যদি একটু দেখে নেওয়া হয় আবার, তাহলে আমার মনে হয় যে আর কোনো ডাউট থাকার কথা নয়। বহুপদী দ্বন্দ্ব, 3 বা বহুপদে দ্বন্দ্ব সমাস হলে তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। আমরা কিন্তু এতক্ষণ যা দেখে এসেছি সেখানে কিন্তু ছিল 2টি পদ, এবারে আমরা দেখছি 3 কিংবা এর চেয়েও বেশি। সাহেব বিবি গোলাম, হাত পা নাক মুখ চোখ, এ ধরনের। এবারে চলে যাই দ্বিগু সমাস। দ্বিগু সমাসের ক্ষেত্রে আমরা দেখব যেখানে সংখ্যার কথা উল্লেখ থাকবে,
যেমন দ্বন্দ্ব সমাসে বলছিলাম যে হাইফেন দেখলেই সাধারণত বোঝা যায় এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, তেমনি দ্বিগু সমাসের ক্ষেত্রে আমরা দেখব যে সবসময় সেখানে কোনো না কোনো সংখ্যার কথা উল্লেখ করা থাকবে। যেমন সমাহার, সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, এত কেতাবি সংজ্ঞায় না গিয়ে আমার মনে হয় একটু বুঝিয়ে দিলেই হয় সহজ করে, যে সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দ থাকবে এবং সেটার সঙ্গে বিশেষ্য পদের যে সমাসটা হবে সেটাকে আমরা বলবো দ্বিগু সমাস। দ্বিগু সমাসের সমাস নিষ্পন্ন পদটি সবসময় বিশেষ্য পদ হয়, অর্থাৎ এইটা আমরা যা পাবো এটা হচ্ছে বিশেষ্য পদ পাবো। যেমন তিন কালের সমাহার ত্রিকাল, কিংবা চৌরাস্তার সমাহার চৌরাস্তা, তো এগুলো কিন্তু বিশেষ্য পদ। তার মানে আমরা বুঝছি যে দ্বিগু সমাসের সংখ্যা যেমন রয়েছে তার পাশাপাশি বোঝার জন্য এটাও একটা ব্যাপার। এবারে আমি বলবো কোনটি মিলনার্থক শব্দযোগে সাধিত দ্বন্দ্ব সমাস। একটু আগে পড়িয়েছি। কোনটি বিশেষণ যোগে সাধিত দ্বন্দ্ব সমাস। এবারে চলে যাই কর্মধারয় সমাসে। কর্মধারয় সমাসে আমরা বোঝার জন্য যেটা প্রথম লক্ষ্য করব, এখানে কোনো কিছুর সাথে কোনো কিছুর তুলনা করা হয়ে থাকে, কোনো কিছুর সাথে কোনো কিছুর তুলনা করা হয়ে থাকে। তো এটা হচ্ছে আমরা এবার একটু দেখব, যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয়। এবং আমি বলছিলাম ওই যে আমাদের ওখানে যে পরের তকদি, তো ওখানে বোঝাই যাচ্ছে কর্মধারয় হচ্ছে পরপদ প্রাধান্য পাবে, পরপদ প্রধান হবে, সেটাই হচ্ছে কর্মধারয় সমাস। এখানে দেখতে পাচ্ছি নীল যে পদ্ম, আমি কি বললাম মাত্র যে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস। নীল এটা কি? এটা হচ্ছে বিশেষণ। পদ্ম এটা কি? এটা হচ্ছে বিশেষ্য। তার মানে কি দাঁড়ালো? নীল যে পদ্ম, নীল পদ্ম, এখানে বিশেষণের সঙ্গে বিশেষ্যর সমাস হচ্ছে। তো তাই এটাকে আমরা বলছি কি? এটাকে আমরা বলছি কর্মধারয় সমাস। এবারে আমরা চলে যাই যে কর্মধারয় সমাস বেশ কয়েক প্রকারে সাধিত হয়, সেটার আমরা কিছু উদাহরণ আমরা এখন দেখব। যেমন দুটা বিশেষণ পদ যখন একটা বিশেষ্যকে বোঝায়। দেখুন, যে চালাক সেই চতুর। চালাক একটা বিশেষণ পদ, চতুর সেটাও কিন্তু একটা বিশেষণ পদ। যখন বলছি চালাক চতুর তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে অন্য কিছু, হয়ে যাচ্ছে একটা বিশেষ্য। দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে, দুটাই বিশেষ্য থাকবে এখন, কিন্তু বোঝাবে একই ব্যক্তি বস্তুকে। যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব বোঝানো হচ্ছে কিন্তু একই ব্যক্তিকে। কার্যে পরম্পরা বোঝাতে দুটি কৃদন্ত বিশেষণ পদের কর্মধারয় সমাস হয়, মানে আগে পরে বা সিরিয়ালটা বোঝাতে কাজ দুটি কৃদন্ত বিশেষণ পদের কর্মধারয় সমাস হয়। কৃদন্ত পদ এগুলো কিন্তু আমি ধাতুর চ্যাপ্টারে খুব বিশদভাবে বুঝিয়েছি। আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা। এখানে হলো কি, কাজে কিন্তু একটা পরম্পরা বোঝানো হলো কর্মধারয় সমাসের মধ্যে। পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ যদি থাকে তাহলে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কর্মধারয় সমাসে যেটা হয় যে সমস্ত পদে এসে সেটা কিন্তু আর স্ত্রীবাচক থাকে না, সেটা পুরুষবাচক হয়ে যায়। যেমন সুন্দরী যে লতা, সমস্ত পদে এসে কি হয়ে যাচ্ছে? সুন্দর লতা। কিংবা মহতি যে কীর্তি, সমস্ত পদে এসে হয়ে যাচ্ছে মহাকীর্তি। তেমনি আরেকটা কথা বলে নেওয়া ভালো, যে বিশেষণবাচক যে মহান বা মহৎ, মহান, মহৎ, মহৎ, এই শব্দগুলো যদি থাকে তাহলে সমস্ত পদে এসে সেগুলো মহা হয়ে যায়। মহান এবং মহৎ এগুলো হয়ে যায় মহা। যেমন মহান যে নবী, মহানবী, মহা হয়ে গেল কিন্তু মহান থেকে। মহৎ যে জ্ঞান, এটা কি হয়ে গেল? মহাজ্ঞান। এ ধরনের মানে পূর্বপদে বা আগে যদি কু বিশেষণ থাকে এবং পরপদের প্রথম স্বরধ্বনি থাকলে কুয়ের জায়গাতে কথ হয়। আবার বুঝাই, পূর্বপদে কি থাকছে? কু বিশেষণ, এবং পরপদে কি থাকছে? স্বরধ্বনি অ। এখানে কি রয়েছে? আ। তো কু যে অর্থ, এটা হয়ে যাবে কি? কত, কদর্থ। কু যে আচার, কদাচার। এ ধরনের। পরপদে যদি রাজা থাকে তাহলে কর্মধারয় সমাসে এটা সমস্ত পদে এসে হয়ে যায় রাজ। যেমন মহান যে রাজা হয়ে যাচ্ছে মহারাজ। আমরা কিন্তু মহারাজা বলি না। বিশেষণ ও বিশেষ্য পদে কর্মধারয় সমাস হলে কখনো কখনো বিশেষণ পরে আসে, বিশেষ্য আগে যায়, এমনটা হয়ে যায়। যেমন বিশেষণটা কিন্তু পরে চলে আসছে, সিদ্ধ যে আলু, এখানে কি হলো? জিনিসটা কিন্তু সহজ কথায় জিনিসটা উল্টে গেল। সিদ্ধ যে আলু, আলু ছিল পরে, সিদ্ধ ছিল আগে, হয়ে গেল আলু সিদ্ধ। আলু কি? আলু হচ্ছে এখানে বিশেষ্য, সিদ্ধ কি? সিদ্ধ হচ্ছে বিশেষণ। অধম যে নর, এখানে কি হয়ে গেল? নরাধম। তাহলে এই জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি? এটাও উল্টে গেল এবং বিশেষ্যটা
চলে আসলো আগে এবং বিশেষণটা চলে যাচ্ছে পরে। কর্মধারয় সমাস বেশ কয়েক প্রকার এবং কর্মধারয় সমাস নিয়ে কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে। তো আমরা এবারে দেখব কর্মধারয় সমাসের প্রকারভেদগুলো। মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সমাস। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মধ্যপদ যেটা থাকবে সেটা লোপ পাবে। এই সমাসের নামের মধ্যেই কিন্তু সমাসটার ব্যাখ্যা বুঝে যাওয়া যায়। মধ্যপদ লোপী মানে যেটা মধ্যপদ থাকবে সেটা লোপ পাবে, সেটাই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন দেখুন, স্মৃতি রক্ষার্থে সৌধ, এখানে মধ্যপদ কোনটা? রক্ষার্থে, এটা কিন্তু লোপ পেয়ে গেল, হয়ে গেল কি? স্মৃতিসৌধ। তেমনি এবারে আমরা চলে যাই উপমান কর্মধারয়। সেটা হচ্ছে সাধারণ ধর্মবাচক পদের সাথে, সাধারণ ধর্ম মানে হচ্ছে যে কোনো গুণের কথা যখন বলা হয় সাথে উপমানবাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। আমি একটু পরে বোঝাবো যে উপমান এবং উপমেয় বলতে আসলে কি বোঝায়। তো উপমান এবং উপমেয় বোঝানোর আগে আমি এই সমাসটা নিয়ে একটু বলছি, উপমান কর্মধারয় নিয়ে। সেটা হচ্ছে যে সাধারণ ধর্মবাচক মানে কোনো একটা গুণের সাথে উপমানবাচক পদের যে সমাস হয় সেটাকে আমরা কি বলবো? উপমান কর্মধারয় সমাস। যেমন তুষারের ন্যায় শুভ্র, এখানে কি বলছি? শুভ্র, এটা কি? এটা হচ্ছে সাধারণ ধর্মবাচক বা একটা গুণ। শুভ্র মানে হচ্ছে সাদা, তুষারের মতো সাদা আর কি, সহজ কথায়। ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয়, যে এখানে আমরা দেখছি যে এখানে উপমানবাচক পদটা হচ্ছে যে তুষার, তো তুষার শুভ্র। এখানে সাধারণ ধর্ম হচ্ছে শুভ্র এবং তার সাথে উপমানবাচক পদ হচ্ছে তুষার, এই দুটা মিলে হয়ে যাচ্ছে তুষার শুভ্র। এ ধরনের সমাসকে আমরা বলবো উপমান কর্মধারয় সমাস। বলছিলাম কথা বলবো উপমান এবং উপমেয় নিয়ে। তো আমি এখানে একটা উদাহরণ থেকে একটু চলে আসি, সেটা হচ্ছে ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ। ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ কথাটা যখন বললাম, এই যে এখানে ভ্রমরের ন্যায় কার সাথে তুলনা করলাম? ভ্রমরের সাথে। এটা হচ্ছে এখানে, ভ্রমরটা হচ্ছে এখানে উপমান। কার তুলনা করলাম? মানে আমি আসলে ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, তো এখানে আমি যদি বলি, আমি তো মূলত বলছি কেশের কথা, চুলের কথা, মানে এটাই কিন্তু এখানে প্রত্যক্ষ। এটা হচ্ছে উপমেয়। এবং সাধারণ ধর্মবাচকটা কি? সাধারণ ধর্মবাচক হচ্ছে একটু আগে যেটা বললাম যে যখন গুণের কথা বলি, যে কৃষ্ণ কালো, এটা হচ্ছে এখানে সাধারণ ধর্ম। এবারে চলে যাচ্ছি মধ্যপদলোপী উপমানের পরে উপমিত কর্মধারয়। এখানে সাধারণ গুণের উল্লেখ থাকবে না, উপমেয় পদের সাথে উপমানের সমাস হবে। সাধারণ গুণের উল্লেখটা থাকবে না, উপমানের সাথে উপমেয়র সমান হবে। যেমন মুখ চন্দ্রের ন্যায়, মুখটা কিসের ন্যায়? চন্দ্রের ন্যায়, চন্দ্রমুখ। এ ধরনের এখানে কিন্তু সাধারণ ধর্মটার কথা উল্লেখ করা নেই, শুধু উপমান আর উপমেয়কে আমরা দেখতে পাচ্ছি। এবারে আসা যাক রূপক কর্মধারয়। উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হচ্ছে, মানে কোনো ভিন্নতা নেই, একই উপমান এবং উপমেয়। সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। যেমন মন রূপ মাঝি, মনও যেমন মাঝিটাও তেমন, এ ধরনের আর কি, মানে যদি যখন আমরা বুঝাচ্ছি আর কি, মন মাঝি। এবারে আসা যাক তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে হচ্ছে পূর্বপদের বিভক্তি লোপ পাচ্ছে, পূর্বপদের বিভক্তি লোপ পাবে। এটা হচ্ছে তৎপুরুষ সমাস চেনার সবচেয়ে সহজ পদ্ধতি এবং এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে। ওই যে একদম প্রথমে আমি বলছিলাম পরের তকদি, তো ওটা দিয়ে কিন্তু মনে রাখা যায়। মন দিয়ে গড়া, মন গড়া, এখানে এই যে দ্বারা দিয়ে কর্তৃক বিভক্তি আমরা পড়ে এসেছিলাম, দিয়ে বিভক্তিটা কিন্তু এখানে লোপ পেল। তৎপুরুষ সমাস 9 প্রকার, সবগুলো হচ্ছে বিভক্তির নামে। সপ্তমী পর্যন্ত আমরা দেখছি দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, প্রথম 6টা, মানে প্রথমাটা নেই শুধু, আর বাকি 3টা হচ্ছে 9ই তৎপুরুষ সমাস। এটাকে আমি অনেক মানুষকে উচ্চারণ করতে শুনেছি নঞ্চ, এটা আসলে এটার উচ্চারণ হচ্ছে 9ই। তো এ ধরনের উদ্ভট উচ্চারণ আমরা করব না, নঞ্চ। উপপদ তৎপুরুষ সমাস, অলুক তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাস প্রথমেই চলে আসছি, যেখানে হচ্ছে পূর্বপদের সহজ কথায় দ্বিতীয় বিভক্তি লোপ পায়, সেটাই হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। কে রে, আমরা যেটা দেখেছি কে রে, এ রে, এগুলো হচ্ছে দ্বিতীয় বিভক্তি। দুঃখকে প্রাপ্ত, কে এটা লোপ পেয়ে হয়ে গেল দুঃখ প্রাপ্ত। বিপদকে আপন্ন, এটা লোপ পেয়ে হয়ে গেল বিপদাপন্ন। ব্যাপ্তি অর্থেও কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাসটা হয়ে থাকে। যেমন চিরকাল ব্যাপিয়া সুখী, মানে ব্যাপ্তি ধরে চিরসুখী, এ ধরনের। তৃতীয় তৎপুরুষ সমাস
খুব সহজ, দ্বিতীয়ার মতোই। পূর্বপদের তৃতীয় বিভক্তি যেগুলো দ্বারা দিয়া কর্তৃক, সেটা লোপ পাবে। মন দিয়ে গড়া, দিয়ে চলে গেল, মন গড়া। শ্রম দ্বারা লব্ধ, এটা চলে গেল, শ্রমলব্ধ। এরকম উনহীন, শূন্য প্রভৃতি শব্দ, এগুলো যদি পরপদ থাকে, আবার দেখি উনো বা হীন, এগুলো যদি পরপদ থাকে সেটাও হচ্ছে তৃতীয়া তৎপুরুষ। এক দ্বারা উনো, একন, কিংবা বিদ্যা দ্বারা হীন, বিদ্যাহীন, এ ধরনের। উপকরণবাচক বিশেষ্য পদ যদি পূর্বপদে বসে, উপকরণবাচক, যেমন এই যে স্বর্ণ, এটা কি দিয়ে গঠিত, কি দিয়ে মণ্ডিত, স্বর্ণ দ্বারা মণ্ডিত, বা এটা রূপা দ্বারা গঠিত, এরকম আর কি। উপকরণবাচক বিশেষ্য পদ যদি আগে থাকে সেটাও হচ্ছে কি হয়, তৃতীয়া তৎপুরুষ সমাস হয়। পূর্বপদের তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক ইত্যাদি যদি লোপ না হয় তাহলে কি হবে, তাহলে সেটা হবে অলুপ তৃতীয়া তৎপুরুষ সমাস। যেমন এখানে দেখলাম কি, তেলে ভাজা, কলে ছাঁটা, এ ধরনের তৃতীয় বিভক্তি, এটা হচ্ছে লোপ যখন না পাবে। কারণ আমরা যদি একটু দেখি যে তেলে তেল দ্বারা ভাজা বা এমন, এইভাবে আসছে না আর কি ব্যাপারটা। তো আমরা অলুপ তৎপুরুষ, অলুপ তৃতীয় তৎপুরুষ নিয়ে আশা করি আমরা বুঝতে পেরেছি। চতুর্থী তৎপুরুষ হচ্ছে একই জিনিস, যখন কে, জন্য, নিমিত্ত, মানে মোট কথা চতুর্থ বিভক্তি যেগুলো রয়েছে সেগুলো, এগুলো যখন এখান থেকে লোপ পাচ্ছে তখন হচ্ছে এটা হচ্ছে গুরুকে ভক্তি, গুরু ভক্তি, আরামের জন্য কে দ্বারা, ওই যে বললাম জন্য বা নিমিত্ত, মানে এটার জন্য করা হচ্ছে, এটা নিমিত্তে, এ ধরনের উদাহরণগুলোতেও আমরা চতুর্থী তৎপুরুষ সমাসকে দেখতে পাবো। এবারে চলে আসা যাক পঞ্চমী তৎপুরুষ সমাস। পূর্বপদে পঞ্চমী বিভক্তি যেমন হতে, থেকে, চেয়ে, এগুলো যখন লোপ পাবে সেটা হবে হচ্ছে পঞ্চমী তৎপুরুষ। খাঁচা থেকে ছাড়া, খাঁচা ছাড়া। চ্যুত, আগত, ভীত, গৃহীত, বিরত, মুক্ত, উত্তীর্ণ, পালানো, ভ্রষ্ট, এগুলো যেটা অনেকটা আমাদের মিলে যাচ্ছে কিন্তু কারক বিভক্তির চ্যাপ্টারের সাথে। পরপদের যখন যুক্ত হয়, এগুলো যখন যুক্ত হবে তখন পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। যেমন স্কুল থেকে পালানো, স্কুল পালানো। হতে থেকে চেয়ে, আমরা কিন্তু এটা পড়েছি বিভক্তির মাঝে। কোনো কোনো সময় পঞ্চমী তৎপুরুষ সমাসের ব্যাসবাক্যে এর, চেয়ে, এই অনুসর্গগুলোর ব্যবহার আমরা দেখতে পাবো, এবং তখনও কিন্তু সেটাকে আমরা কি বলবো, পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন পরাণের চেয়ে প্রিয়, পরাণের, এর, পরাণের চেয়ে প্রিয়, পরাণ প্রিয়। চলে যাওয়া যাক ষষ্ঠী তৎপুরুষ সমাস। একইভাবে যখন ষষ্ঠী বিভক্তিটা লোপ পাবে সেটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন চায়ের বাগান, এই যে এর, চা বাগান, রাজার পুত্র, রাজপুত্র। সপ্তমী তৎপুরুষ সমাস হচ্ছে পূর্বপদে যখন সপ্তমী বিভক্তির লোপ হয়ে যে সমাসটা হবে তাকে বলা হবে সপ্তমী তৎপুরুষ সমাস। যেমন গাছে পাকা, এটা কি হয়ে যাবে, গাছ পাকা। দিবায়, দুঃখিত এই জায়গাটাতে আমি ভুলে নিদ্রা লেখা হয়ে গিয়েছে, এটা নিদ্রা হবে, দিবায় নিদ্রা, এটা হচ্ছে দিবা নিদ্রা। সপ্তমী তৎপুরুষ সমাসে কোনো কোনো সময় ব্যাসবাক্যে পরপদ সমস্ত পদের আগে চলে আসবে। আমরা এটা একটু দেখতে পাচ্ছি কেমন, যেটা হচ্ছে যে ব্যাসবাক্যে পরপদ যেটা, সেটা সমস্ত পদে যে সেটা আগে চলে আসছে। মানে এখানে কি, যে ব্যাসবাক্যে পরপদ কোনটা, ভূত, পূর্বে ভূত, এটা কিন্তু আগে চলে আসলো, উল্টে গেল, ভূতপূর্ব, পূর্বে অশ্রুত, উল্টে গেল, কিন্তু পূর্বে আগে ছিল, পূর্বেটা পরে চলে গেল, অশ্রুত পূর্বে, এ ধরনের। নয় তৎপুরুষ সমাস, নাবাচক যেই নয় অব্যয়, যেমন না, নেই, নাই, এগুলো আগে বসে যে তৎপুরুষ সমাস হয় তাকে কি বলে, তাকে নয় তৎপুরুষ সমাস বলে। যেমন ন আচার, অনাচার, ন কাতর, অকাতর, এ ধরনের। আর হচ্ছে খাঁটি বাংলায় অ, আ, না কিংবা অনা হয়, যেমন নকাল, এটা হচ্ছে অকাল বা আকাল, এইরকম। নাবাচক অর্থ ছাড়াও বিশেষ বিশেষ অর্থে নয় তৎপুরুষ সমাস হতে পারে। যেমন বিশ্বাসের অভাব, এটা কিন্তু নাবাচক বোঝাচ্ছে না, কিন্তু বিশ্বাসের অভাব মানে আমার এটাতে অবিশ্বাস করি আমি, এ ধরনের, নবিশ্বাস, এরকম। এবারে আসছি উপপদ তৎপুরুষ সমাস কি, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। আমরা তো উপপদের সংজ্ঞা বুঝলাম যে পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় যুক্ত হয়, তো কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। যেমন জলে চরে যা, জলচর, জল দেয় যে, জলদ। কি বলছিলাম, কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হচ্ছে সেটাকে আমরা কি বলছি, উপপদ তৎপুরুষ সমাস। কৃদন্ত পদ, এগুলো নিয়ে ধাতু চ্যাপ্টারে অনেক বিস্তারিত কিন্তু আমি বুঝিয়েছি। অলুক তৎপুরুষ সমাস, যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়াদি যে বিভক্তি সেটা লোপ হয় না, সেটাকে আমরা কি বলবো, সেটা বলবো অলুক তৎপুরুষ সমাস। যেমন এই যে গায়ে পড়া, গায়ে পড়া, তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয়াদি বিভক্তি যখন লোপ পাচ্ছে না
তো আসি যে কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস, কোনটা তৃতীয়া তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস কোনটা। তো চলে যাই এবারে বহুব্রীহি সমাস। বহুব্রীহি পড়ানোর সময় আমি একদম বহুব্রীহি পড়ানোর সময় না, মনে রাখার কৌশলে আজকের ক্লাসের শুরুতেই বলেছিলাম যে বহুব্রীহি হচ্ছে এমন এক ধরনের সমাস যেই সমাসটা হচ্ছে পূর্বপদ পরপদ কোনোটারই প্রাধান্য না দিয়ে অন্য কোনো একটা কিছুকে প্রাধান্য দিবে বা অন্য কোনো কিছু একটা বোঝাবে, সেটাকে হচ্ছে আমরা বলবো বহুব্রীহি সমাস। যেমন বহুব্রীহি আছে যার, বহুব্রীহি শব্দের অর্থ কিন্তু এটা, ব্রীহি মানে হচ্ছে ধান, মানে যার অনেক ধান আছে, কিন্তু এখানে কিন্তু বহু কিংবা ব্রীহি সেটার কোনোটারই প্রাধান্য সরাসরি বোঝাচ্ছে না, যে বহু এটাও আলাদা করে বোঝাচ্ছে না, ধান এটাও কিন্তু আলাদা করে বোঝাচ্ছে না। অন্যদিকে যার অনেক ধান আছে তা এমন একজন লোককে বোঝাচ্ছে, তাকে বলা হচ্ছে বহুব্রীহি। তো এই রকম তো আমরা বহুব্রীহি সমাসে যার, যাতে এই শব্দগুলো দেখতে পাবো ব্যাস বাক্যে। এটা দেখলে কিন্তু আমরা একটা হিন্ট পেয়ে যাব যে এটা হচ্ছে বহুব্রীহি সমাস। আয়ত লোচন যার, আয়ত লোচনা এটা মানে হচ্ছে স্ত্রী। মহান আত্মা যার, মহাত্মা। তো এখানে সহ কিংবা সহিত সেটাও আমরা দেখতে পাই, যেটা বলছিলাম বহুব্রীহি সমাসে সহ কিংবা সহিত শব্দের সঙ্গে অন্য পদের বহুব্রীহি সমাস হলে সহ সহিতের স্থলে স হয়। যেমন দেখছি বান্ধব সহ বর্তমান। তো এই শহর বা সহিত এই জায়গাটাতে কি হয়ে গেল, স চলে আসলো, বান্ধব সহ বর্তমান, এটা হয়ে গেল সবান্ধব। এ ধরনের বহুব্রীহি সমাসে সমস্ত পদে অক্ষী শব্দের স্থলে আমরা এটা সবসময় মনে রাখবো অক্ষ হবে, এবং নাভি শব্দ স্থলে নাভ হবে। যেমন কমলের ন্যায় অক্ষী যার, কমলাক্ষ, আর পদ্ম নাভিতে যার, পদ্ম নাভ, এরকম উর্ণ নাভ। তো বহুব্রীহি সমাসের প্রকার ভেদে এবার আমরা চলে যাচ্ছি 8 প্রকার: সমানাধিকরণ, ব্যাধিকরণ, ব্যতিহার, নয়ী, মধ্যপদলোপী, প্রত্যয়ন্ত, অলুক এবং সংখ্যাবাচক বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহি কোনটা, যখন পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য, ভালো মতো দেখি, পূর্বপদ বিশেষণ এবং পরপদ হচ্ছে বিশেষ্য, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি সমানাধিকরণ বহুব্রীহি। এখানে পূর্বপদটা কি আসছে, হতশ্রী, এখানে একটা আসছে বিশেষণ, পরেরটা আসছে বিশেষ্য। একইভাবে খোশ মেজাজ, মেজাজটা হচ্ছে বিশেষ্য, মেজাজটা কেমন, খোশ, এটা হচ্ছে বিশেষণ। ব্যাধিকরণ বহুব্রীহি, এখানে পূর্বপদ পরপদ কোনোটাই বিশেষণ হবে না, তখন আমরা সেটাকে বলবো ব্যাধিকরণ বহুব্রীহি। যেমন আশিতে 20 যার, মানে হচ্ছে দাঁতে 20 যার, সাপের কথা বোঝানো হচ্ছে। তো এখানে কিন্তু 80 মানে দাঁত, এটাও হচ্ছে বিশেষ্য, 20 এটাও হচ্ছে বিশেষ্য। কথা সর্বস্ব যার, কথা সর্বস্ব একটাও কিন্তু এখানে বিশেষণ নয় পূর্বপদ পরপদের। পরপদ কৃদন্ত বিশেষণ হলেও ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হয়। যদি পরপদটা কৃদন্ত বিশেষণ হয় সেক্ষেত্রেও ব্যাধিকরণ বহুব্রীহি হয়। যেমন 2 কান কাটা যার, দুকান কাটা। ব্যতিহার বহুব্রীহি, ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসের পূর্বপদে আ এবং উত্তর পদে ই যুক্ত হয়। এইরকম ক্রিয়ার পারস্পরিক অর্থে হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি। এখানে কি বলছিলাম যে পূর্বপদে আ এবং উত্তর পদে কি হয়ে যাচ্ছে, উত্তর পদে ই যুক্ত হচ্ছে। এই যে আ পূর্বপদে যুক্ত হয়ে গেল, হাত হয়ে গেল হাতা, এবং এই হাত পরপদে হয়ে গেল ই, হাতি। কানে কানে যে কথা, কানা কানি, কান পরপদে, পূর্বপদে হলো কানা, আ যুক্ত হলো, পরপদে হলো কানি, ই যুক্ত হলো। এবারে আসছি নয়ী বহুব্রীহি। বিশেষ্য পূর্বপদের আগে নয়ী মানে যেটা না অর্থবোধক অব্যয় যোগ করে বহুব্রীহি সমাস যদি করা হয়ে থাকে তবে তাকে নয়ী বহুব্রীহি বলে। আমরা জানি নয় মানেই হচ্ছে না অর্থের ব্যাপারগুলো চলে আসে। তো নয়ী বহুব্রীহি সমাসে সাধিত কয়েকটা বিশেষণ, বহুব্রীহি সমাসের সাধিত পদটা সবসময় এটা আমরা মনে রাখবো যে বিশেষণ হবে, মানে সমস্ত পদটা এখানে বিশেষণ হবে। যেমন ন বা নাই জ্ঞান যার, এটা হচ্ছে অজ্ঞান। তেমনি বে হেড যার, বে মানে হচ্ছে নাই, বে হচ্ছে একটা ফার্সি উপসর্গ। তো বে হেড যার, বে হেড এইরকম আর কি, মানে একদম মানে বলবো যে মাথায় বুদ্ধিশুদ্ধি নাই, এ ধরনের আর কি। মধ্যপদলোপী বহুব্রীহি, বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্ত পদে লোপ পায়,
সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি মধ্যপদলোপী বহুব্রীহি। যেমন বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর, কত কথা এখানে বললাম, কিন্তু শুধু আমি এখানে দিচ্ছি বিড়াল চোখ। এটাই হচ্ছে আমার মধ্যপদলোপী বহুব্রীহি। তারপরে প্রত্যয়ান্ত বহুব্রীহি কোনটা? যেখানে সমস্ত পদে আ, এ, ও এই প্রত্যয়গুলো যুক্ত হয়, এটাকে আমরা বলি প্রত্যয়ান্ত বহুব্রীহি। যেমন একদিকে চোখ যার, আ যুক্ত হলো এক চোখা। ঘরের দিকে মুখ যার, ও যুক্ত হলো ঘর মুখ। অলুক বহুব্রীহি হচ্ছে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না, সেটাকে আমরা বলি অলুক বহুব্রীহি। যেমন মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি যার, এখানে কি পূর্বপদের কোনো মাথায় রয়েছে, পাগড়ি রয়েছে। এমন সংখ্যাবাচক বহুব্রীহি, যেখানে হচ্ছে আমরা সংখ্যাবাচক দেখতে পাবো, কিন্তু দ্বিগু সমাসের সাথে কিন্তু আমরা আবার সংখ্যাবাচক বহুব্রীহির প্যাঁচ লাগিয়ে ফেলবো না। দ্বিগু সমাসের প্রকারভেদগুলো পড়িয়েছি, সেটার সাথে কিন্তু একটা আকাশ পাতাল তফাৎ রয়েছে। তাছাড়া হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, বহুব্রীহি সমাসে অন্য কিছু বোঝাবে, ব্যাসবাক্যে যা রয়েছে উত্তরপদ পরপদ কোনোটারই প্রাধান্য পাবে না, কিন্তু দ্বিগুতে কিন্তু আমরা দেখতে পাবো অন্যরকম থাকবে ব্যাপারটা, পরপদ প্রাধান্য পাবে। পূর্বপদ এবং সংখ্যাবাচক এবং পূর্বপদ সংখ্যাবাচক হবে এবং পরপদটা কি হবে? বিশেষ্য হবে। সমস্ত পদটা বিশেষণ হবে, তাকে হচ্ছে আমরা কি বলবো? সংখ্যাবাচক বিশেষণ, সংখ্যাবাচক বহুব্রীহি বলবো। যেমন 10 গজ পরিমাণ যার, 10 গজি, এ ধরনের। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি কোনটা? সহজ কথায় নিপাতনে সিদ্ধ আমরা যেই জায়গাতেই পড়েছি। নিপাতনে সিদ্ধ হচ্ছে যেখানে কোনো নিয়মের অধীনে পড়ে না, সেটাকে হচ্ছে নিপাতনে সিদ্ধ বলা হয়ে থাকে। কোনো নিয়মের অধীনে নয়, সেটাকে হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি বলে। যেমন দুদিকে অপজার, দ্বীপ, কিংবা অন্তর্গত অপজার, অন্তরীপ, এ ধরনের। মানে এটা কিন্তু কোনো নিয়মের অধীনেই পড়ছে না, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। এবারে আসা যাক অব্যয়ীভাব সমাসে। অব্যয়ীভাব সমাস নিয়ে আমি বলছিলাম যে আগের ভাব মানে হচ্ছে পূর্বের ভাব, বা অব্যয়ীভাব সমাসে পূর্বপদ প্রাধান্য পাবে। পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থ প্রাধান্য থাকে, কারণ পূর্বপদে অব্যয়ী থাকছে, তাকে অব্যয়ীভাব সমাস বলে। জানু পর্যন্ত লম্বিত, আজানু লম্বিত, মানে যে বাহু, মরণ পর্যন্ত, মরণ, এখানে কি দেখছি? মরণ পর্যন্ত, কি বোঝানো হচ্ছে? বা জীবন, মানে আচ্ছা মরণ পর্যন্ত দিয়েই বোঝাই, মরণ পর্যন্ত। মরণ এখানে মানে মূলত হচ্ছেটা কি এই জায়গাতে? এখানে কিন্তু বোঝানো হচ্ছে যে আমার যে পূর্বপদ রয়েছে সেটারই কিন্তু আমার প্রাধান্যটা চলে আসছে। এবারে দেখছি অব্যয়ীভাব সমাসের প্রকরণগুলো। যেমন সামীপ্য মানে হচ্ছে এটার মতো, বা এটার অনেকটা এমন আর কি, কণ্ঠের সমীপে, উপকণ্ঠ, এই ধরনের। বিপসা মানে হচ্ছে যেটা কি বলবো, যেটা যদি ইংরেজিতে বলি অনেকটা রেগুলারিটি, সেটার সাথে বলা যায়, মানে অনু বা প্রতি, যখন এমন বোঝাচ্ছে দিন, প্রতিদিন। অভাব যখন বোঝায় অব্যয়ীভাব দিয়ে, যেমন আমিষের অভাব, এটা হচ্ছে কি? এটা হচ্ছে নিরামিষ। পর্যন্ত, যেমন সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, আসমুদ্র হিমাচল। কিংবা সাদৃশ্য, এটা হচ্ছে শহরের সদৃশ, উপশহর, এরকম। অনতিক্রম্যতা মানে যেটাকে হচ্ছে অতিক্রম করছে না এমন, রীতিকে অতিক্রম না করে, যথারীতি, মানে যেমন রীতি ছিল সেভাবেই হচ্ছে, যেমন নিয়ম ছিল সেভাবে হচ্ছে। অতিক্রান্ত, মানে হচ্ছে বেলাকে অতিক্রান্ত, উদ্বেল। বিরোধ, যখন আমরা বিরোধ মানে আমরা বুঝি, সেখানে হচ্ছে বিরুদ্ধবাদ, প্রতিবাদ। তো আমরা কিন্তু দেখছি যে এই জায়গাগুলোতে কি বসছে একটার পরিবর্তে আরেকটা। যেমন অনতিক্রম্যতা এসে বসছে যথা, অতিক্রান্ততে এসে বসছে তেমনি বিরোধ এখানে এসে বসছে প্রতিবাদ। পশ্চাৎ, পেছনে, এখানে এসে বসছে পশ্চাতে গমন, অনুগমন। ঈষৎ মানে কিছুটা, ঈষৎ নত, এটা হচ্ছে আনত। ক্ষুদ্র অর্থে এটা হচ্ছে যেমন উপগ্রহ, উপনদী, এরকম। পূর্ণ বা সমগ্র অর্থে সেটা হচ্ছে পরিপূর্ণ বা সম্পূর্ণ, বা সম এখানে বসছে আর কি। দূরবর্তী অর্থে পর এগুলো বসছে, যেমন অক্ষির অগোচরে, পরোক্ষ। প্রতিনিধি অর্থে যেমন প্রতিচ্ছায়া, এ ধরনের। প্রতিদ্বন্দ্বী অর্থে যেমন প্রতিপক্ষ, এরকম। প্রাদি সমাস পরি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃত প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয়, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি প্রাদি সমাস। যেমন প্রকৃষ্ট রূপে যে বচন, এটাকে বলা হয় কি? প্রবচন। নিত্য সমাস, যে সমাসের সমসমান পদগুলো
সবসময় সমাসবদ্ধ থাকবে। সমসমান পদগুলো ব্যাস বাক্যের আসলে বলা যায় যে এখানে দরকার হয় না, সেটাকে বলা যায় নিত্য সমাস। যেমন অন্য গ্রাম, গ্রামান্তর, কেবল দর্শন, দর্শন মাত্র। এখানে সমসমান পদগুলো সমাসবদ্ধই থাকে এবং আসলে ব্যাস বাক্যের এখানে আলাদা করে দরকারও পড়ে না। তো এবারে আসা যাক কোনটা ব্যতিহার বহুব্রীহির উদাহরণ, কোনটা এখানে কথা সর্বস্ব। এটা হচ্ছে কোন ধরনের সমাস, আমি একটু আগেই পড়িয়েছি। প্রতিকূল শব্দটির প্রতি অব্যয় দ্বারা কোন ভাব বুঝিয়েছে। তো এই ছিল আমাদের মোটামুটি সমাস চ্যাপ্টারটা। আমরা যদি সমাসের বাকি ব্যাপারগুলো একটু সুন্দর করে পড়ে ফেলি, আমার মনে হয় তাহলে সমাস নিয়ে আমাদের আর কোনো ডাউট থাকার কথা নয়। আর এছাড়া এই ক্লাসের সঙ্গে সঙ্গে তো আমি স্লাইডটা দিয়েই দিচ্ছি, তো স্লাইডটাও যেহেতু থাকছে আর তার পাশাপাশি আমাদের যে রিসোর্সেসগুলো রয়েছে 10 মিনিট স্কুলের, সেগুলো যদি একটু লক্ষ্য রাখা হয় আর যেই বইটাকে একদম বাইবেল হিসেবে ধরা হয়ে থাকে বাংলা ব্যাকরণের জন্য ক্লাস 9-10 বইটা, সেটার সমাস চ্যাপ্টারটাতে যদি একটু চোখ বুলিয়ে নেওয়া যায়, আমার মনে হয় সমাজ সম্পর্কিত কোনো প্রশ্নে আর কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই আটকানোর সম্ভাবনা আপনার নেই। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।